আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সায়েন্স লাইটের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে তোমাদেরকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যানিং নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট যারা এখন 24 বেচ আছো তাদের জন্য। তো তোমরা এখন মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আছো, আর প্রায় 3 মাসের মতো আছে। তো তোমরা এখন ইন্টারমিডিয়েট যে তোমাদের প্রিপারেশনটা আছে সেটাকে অবশ্যই এখন গুছানোর চিন্তা। তো অনেকে হাই লেভেলের আছে, অনেকে মিডিয়াম, অনেকে লো। তো আমি মিডিয়ামের কথা যদি বলি, দেখা গেছে পড়াশোনাগুলো ভালোই হয়েছে, এখনও গুছানো হয় নাই, এরকম পর্যায়ে আছে। হাই লেভেলে যারা আছে তারা হয়তো গুছিয়ে ফেলছে, যারা একটু মিডিয়ামে আমরা দেশের মধ্যে বেশিরভাগ মিডিয়ামই থাকি। তো মিডিয়ামগুলো দেখা গেছে অধ্যায়গুলো পড়া হয়েছে, কিন্তু ইন্টারমিডিয়েটে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, কোন জায়গা থেকে রিটেন, কোন জায়গার মধ্যে রিটেনের জন্য কোন জায়গাটা পড়তে হবে, এগুলো হয়তো অনেকটা এখনও বোঝাপড়া হয় নাই। তো আমরা যে প্ল্যানিংটা তোমাদের জন্য করেছি, মনে করো যে জুলজির কথা যদি বলি, জুলজির যে অধ্যায়গুলো আছে আমি যদি সাইকেলে বিভক্ত, অনেকগুলো সাইকেলে বিভক্ত করে করে একটা পেপার আমরা শেষ করব। এখন জুলজিটা যে বিভক্ত, মনে করো এই 1 নম্বর অধ্যায়টা আছে শ্রেণীবিন্যাস, 2 নম্বর অধ্যায়টা আছে পরিচিতি, প্রাণী পরিচিতি আর কি, সংক্ষিপ্ত লিখছি প্রাণী পরিচিতি। তারপরে হচ্ছে 3 নম্বর অধ্যায়টা আছে পরিপাক। এখন আমরা সাইকেল ওয়াইজ যে বিভক্ত করি, দেখা গেছে যে সাইকেলটা ক্লাস শুরু হবে, যতক্ষণ এই সাইকেলটা শেষ না হবে শুধু এই সাইকেলে ক্লাস হবে, রুটিন অনুযায়ী। তাহলে এটাকে যদি আমি একটা সাইকেলে বিভক্ত করি, একটা সাইকেল ইনক্লুড করি, দেখা গেছে এই সাইকেলের মধ্যে এই 3টা অধ্যায় ইনক্লুডস। এরপরে পরের সাইকেলটা হয়তো আমি প্রথম সাইকেলটা আমি নিছি, পরের সাইকেলটা হয়তো তোমাদের শাহাদাত নাইম ভাই নিবে, এরকম। তো ওই সাইকেলটার মধ্যে যে আমরা জুলজি দিব এরকম না, কিন্তু হইতে পারে বোটানি, আবার হইতে পারে এমন হইতে পারে কেমিস্ট্রি। তো এই সাইকেলের মধ্যে যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায়ের মধ্যে জুলজির মোটামুটি তুমি ধরতে পারো যে 35 থেকে 40% শেষ। তারপর আরেকটা সাইকেল আনবো, সেটার মধ্যে ধরো আমি ইনক্লুড করলাম আরও 3টা অধ্যায়। এভাবে করে সাইকেল ওয়াইজ তোমাদের যে বিষয়গুলোর পেপারগুলো আছে সবগুলো আমরা শেষ করব। এটা হচ্ছে, মনে করো যে আবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কিন্তু আমাদের যে কোর্সটা আছে বা আমাদের যে প্ল্যানিংটা আছে সেটা কিন্তু ফুল ফ্রি, অর্থাৎ একদম তোমাদের বিশেষ করে মেন টার্গেট এখন হচ্ছে জীববিজ্ঞান, বাট আমাদের এখন কেমিস্ট্রি নিয়ে ভাবতেছি না। যদি তোমাদের যদি ভালো রেসপন্স পাই, যে তোমরা ভালোভাবে আগ্রহ দিয়ে করতেছো, তারপর তোমাদের রেসপন্স ভালো, তোমাদের বন্ধুদেরকেও জানাচ্ছ, তাইলে হয়তো আমরা কেমিস্ট্রি আনতে পারি। তো আশা করি আমাদের যে প্ল্যানিংটা আছে সেটা যদি করো, মোটামুটি পেড কোর্স যেগুলো আছে এগুলো থেকে ফ্রিতেও তোমরা মোটামুটি লাস্ট যে প্রিপারেশনটা খুব ভালোভাবে স্মুথলি করতে পারবে, সেটা আমরা এনশিওর করতে পারি বা নিশ্চিত দিতে পারি আর কি। ইনশাল্লাহ তোমরা আশা করি আজকে ক্লাসটা করলে বুঝে যাবা যে নেক্সট যে ক্লাসগুলো আছে কীভাবে আমরা শেষ করবো বাকি। তো ক্লাস দেখা শুরু করো। আর হচ্ছে আমি এখন শ্রেণীবিন্যাস আজকে মনে করি এটা যে কোনো একটা সাইকেল হতে পারে, কত নাম্বার সাইকেল বলতে পারি না, রুটিন দেওয়ার পরে তোমরা আজকে ক্লাসটা দেখার পরে কমেন্ট বক্সের মধ্যে জানাবা কারা ইন্টারেস্টেড। যারা ইন্টারেস্টেড হবে তাদেরকে নিয়ে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ করবো, তারপর আমরা রুটিন দিয়ে সবার পরামর্শক্রমে সকলের চাহিদা অনুযায়ী আমরা রুটিনটা করবো। যাদের যে অর্ধেকগুলো বেশি সমস্যা ওইগুলোকে রুটিনের প্রথম দিকে রাখবো। তো ওইটা এখনও রুটিন করা হয় নাই, তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে। ধরো এটাকে রুটিনের মধ্যে যে সাইকেল 3 বা 4 যে কোনো একটা সাইকেল হতে পারে, ওই সাইকেলের প্রথম অধ্যায় হচ্ছে শ্রেণীবিন্যাস। তো আজকে ওই শ্রেণীবিন্যাসটা আমরা স্যাম্পল আকারে শ্রেণীবিন্যাস অধ্যায়টার শুরুটা দেখাবো, যে প্রথম লেকচারটা কীভাবে শুরু হবে। হ্যাঁ, তো শুরু করি শ্রেণীবিন্যাস অধ্যায়টা। যে কোনো একটা সাইকেলের শ্রেণীবিন্যাস অধ্যায়টা থাকবে ফার্স্টে। তো শ্রেণীবিন্যাস অধ্যায়টাকে আমি যে পড়ানোর ক্ষেত্রে শ্রেণীবিন্যাস অধ্যায়টাকে আমি মোটামুটি 3টা ভাগে বিভক্ত করব, অর্থাৎ কোন ভাগ থেকে কীরকম কোশ্চেন আসবে। তারপর এভাবে করে আমরা যে শ্রেণীবিন্যাস অধ্যায় অধ্যায়টা আছে এটাকে ফুললি অধ্যায়টাকে আমরা 3টা অংশে বিভক্ত করার মাধ্যমে অধ্যায়টাকে কমপ্লিট করব। শ্রেণীবিন্যাস প্রাণীর শ্রেণীবিন্যাস আর কি, শুধু শ্রেণীবিন্যাস আমি বলতেছি সংক্ষিপ্তে। শ্রেণীবিন্যাস অধ্যায়টাকে আমি প্রথম অবস্থায় যে ভাগটা করব সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। শ্রেণীবিন্যাসের ভিত্তি বিষয়টা হচ্ছে যে শ্রেণীবিন্যাস জিনিসটা কি, এটা অবশ্যই তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট প্রায় সেকেন্ড ইয়ার বা প্রায় শেষ পর্যায়ে, এটা অনেকেরই জানা যে শ্রেণীবিন্যাস জিনিসটা কি। তারপর আমি একটু বলে রাখি যে শ্রেণীবিন্যাসটা হচ্ছে আমাদের যে প্রাণীগুলো আছে, লক্ষ লক্ষ প্রাণী, এই প্রাণীগুলোকে দেখা গেছে যে এই আমাদের গবেষণা করার জন্য বিভিন্ন কাজে আমাদের প্রাণীগুলার ডিভাইডেশন দরকার। কিন্তু আমরা যদি সবগুলা প্রাণীকে একসাথে চিন্তা করি, তাহলে আসলে কিন্তু প্রাণীগুলার গবেষণা বা বৈশিষ্ট্য নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আসলে এটা পসিবল না। তো প্রাণীটাকে এই কারণে অনেকগুলা অংশে বিভক্ত করা হয়েছে, পর্বে, শ্রেণীতে, এভাবে। এখন এগুলো যে বিভক্ত করা হচ্ছে সেটা কিসের উপর ভিত্তি করে? এবং তোমাকে যদি উদাহরণ দেই, তোমাদের যে ক্লাসে আছে, যদি কম্বাইন্ড কলেজ হয়, তাহলে দেখা গেছে যে এই
ওরা একটা ক্লাসের ভিতরে দুইটা অংশে বিভক্ত করা যেতে পারে, যে ওরা ছেলে ওরা মেয়ে। তো এই ক্ষেত্রে যেটা কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে লিঙ্গের উপর ভিত্তি করে। তারপর এছাড়াও যদি আবার বলা হয় যে দেখা গেছে একই ক্লাসের মানুষগুলোকে আবার আরেকটা অংশে বিভক্ত করা যেতে পারে কীভাবে, কিছু আছে উচ্চতা দিক দিয়ে একদম হাই, আবার কি হচ্ছে লো। তো এইভাবে যদি এখন ওইটাও কিসের উপর, সেটা হচ্ছে উচ্চতার উপর ভিত্তি করে, আবার এটা কি লিঙ্গের উপর ভিত্তি করে। এখন তুমি যে কোনো প্রাণীকে কিসের উপর ভিত্তি করে ভাগ করতেছো, সেটা কিন্তু এটাকে বলা হয় ভিত্তি, মানে রেফারেন্সটা কী। তো এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে অনেকগুলো রেফারেন্স আসে, ওই রেফারেন্স থেকে কীরকম মানে ভিত্তিগুলো কীরকম বা কত ধরনের, সেটা নিয়ে প্রথম অংশের মধ্যে আলোচনা করা হবে, এবং এটা থেকে কীরকম কোশ্চেন আসে সিকিউ ইন্টারমিডিয়েটে, সেটা হবে ফার্স্ট অংশের মধ্যে। তারপর আমরা সেকেন্ড অংশের মধ্যে শিখব হচ্ছে নন কোয়ার্টাটা পর্বের শ্রেণীবিন্যাস। 2 নম্বর অংশের মধ্যে আমরা শিখব হচ্ছে নন কোয়ার্টাটা পর্বের শ্রেণীবিন্যাস, অর্থাৎ নন কোয়ার্টাটা পর্ব যাদের মেরুদণ্ড বা এরকম বৃদ্ধি করে যে নন কোয়ার্টাটা আসে। তারপরে হচ্ছে এই নন কোয়ার্টাটার ভিতরে অনেকগুলো আবার শ্রেণী আছে, ওইটা থেকে আবার কীরকম কোশ্চেন আসে সেটা পরের ক্লাসে। আজকে হয়তো আমি প্রথম অংশটা শেষ করে দিব, এর পরের ক্লাসের ভিতরে দেখে গেছে যে পরের 2টা বা 1টা ক্লাসের ভিতরে আমরা নন কোয়ার্টাটা পর্বের শ্রেণীবিন্যাস যে 2 নম্বর অংশটা, সেই 2 নম্বর অংশ থেকে ইন্টারমিডিয়েটে কীরকম কোশ্চেন আসে, তারপরে এটা কোন অংশটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আলোচনা করব 2 নম্বর অংশে। তারপরে যাই হচ্ছে 3 নম্বর। তো নন কোয়ার্টাটা শিখে ফেললাম, তাহলে অবশ্যই 3 নম্বরে আসবে কি কোয়ার্টাটা, এটা বুঝাই যাচ্ছে যে কোয়ার্টাটা পর্বের প্রাণীদের শ্রেণীবিন্যাস। এই হচ্ছে 3টা অংশ, এই 3টা অংশের মধ্যে কিন্তু পুরোটা অধ্যায় শেষ, মানে পুরো অধ্যায়টা এই 3টা অংশের ভিতরে ইনক্লুড করা হয়েছে। তাহলে আজকের আলোচনার বিষয় আমাদের এটা না, এটাও না। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে, অর্থাৎ এই শ্রেণীবিন্যাসটা করা হচ্ছে কিছু বিষয়ের উপর ভিত্তি করে, মানে এগুলাকে রেফারেন্স করে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এই ভিত্তিগুলো কি জিনিস, এগুলো সবগুলা ইন্ডিভিজুয়াল, মানে এখন প্রকারভেদগুলো দেখব, দেখার পরে এই জায়গা থেকে যেগুলো কোশ্চেন আসবে, মানে ইন্টারমিডিয়েটে যেই পার্ট থেকে কোশ্চেন আসবে, ওই 2টা বা ওই 3টা যে বৈশিষ্ট্য থাকবে, মানে যে ভিত্তি তো অনেকগুলোই আছে, 13-14টার মতো আছে আজমত সালের বইয়ের মধ্যে। তো সবগুলো তো তোমার পড়তে হবে না, এটা স্মার্টলি চিন্তা করতে হবে, স্মার্টলি পড়াশোনা করলে দেখা গেছে অনেকগুলো পড়া কমে আসে। তো ওইগুলো সবগুলো হয়তো রিডিং দিতে পারো, রিডিং দেওয়ার ক্ষেত্রে কোনো মানা নাই, জানার জন্য রিডিং দিলে। কিন্তু একটা আছে মুখস্থ টাইপের, জীববিজ্ঞান তো মোটামুটি মুখস্থ, তো পুরো যদি দেখা গেছে বৃত্তির 13-14টায় তুমি মুখস্থ করা শুরু করো, দেখা গেছে বৃত্তির মধ্যে তোমার সময় চলে যাবে 4-5 দিন, পুরো অধ্যায় কতদিন লাগবে। আর এখন তো তুমি একটা অধ্যায়ের ভিতরে এতদিন টাইম দেওয়ার কোনো সময় নেই। তাহলে তুমি এই ভিত্তিগুলোর মধ্যে যে কোনো 2টা-3টাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে, এবং এগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তো আজকে আমরা এখন ভিত্তিটা শুরু করা যাক, যে ভিত্তি কত ধরনের হইতে পারে, বা কোনগুলো থেকে আসলে ইন্টারমিডিয়েট কোশ্চেন আসবে। যেগুলো থেকে ইন্টারমিডিয়েট তোমাদের বোর্ড কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, আমি ওই 2টাই ভালোভাবে পড়াবো, আর অন্যগুলো মোটামুটি একটু বুঝিয়ে দিব আর কি। শ্রেণীবিন্যাসের ভিত্তি। এই শ্রেণীবিন্যাসের ভিত্তি অনেকগুলো হতে পারে, যেমন প্রথম নাম্বার হচ্ছে আকার। যেমন মনে করো অণুবীক্ষণিক যে প্রাণীগুলো আছে, যেগুলোকে জেনারেলি আমরা খালি চোখে দেখতে পাই না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। আবার কিছু আছে যেমন আমরা খালি চোখে, যেমন আমাকে তোমরা খালি চোখে দেখতেছো, বা জেনারেলি আমরা বের হলে গরু, ছাগল, হাঁস, মুরগি সবকে আমরা খালি চোখে দেখতে পারি। এটা হচ্ছে মানে আকারে বড়, আর কিছু আছে আকারে ছোট। তো এটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, মাঝে মধ্যে এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি অণুবীক্ষণিক প্রাণী নয়, এরকম আসতে পারে। বাট এটা ইন্টারমিডিয়েটের সিকিউর জন্য কোনো ইম্পর্টেন্ট না। তারপর যেমন 2 নাম্বার হচ্ছে আকারের পরে হচ্ছে যেমন আছে যে সংগঠন কর্মযাত্রার উপর ভিত্তি করে, সংগঠন কর্মযাত্রা। এটা হচ্ছে 2 নাম্বার ভিত্তি। তারপরে আছে 3 নাম্বার ভিত্তির মধ্যে আছে যেমন হচ্ছে জীবন পদ্ধতি। তারপরে ভিত্তি হচ্ছে যে ক্লিভেজ, তারপরে হচ্ছে ভ্রূণ স্তর।
তারপরে আছে হচ্ছে প্রতিসাম্যতা, যেমন আছে হচ্ছে সিলুমের উপর ভিত্তি করে, আর হচ্ছে যেমন সংবহন তন্ত্র। এরপরে আরও অনেকগুলো আছে, সবগুলো ইনক্লুড না করি এখন, এগুলাই মোটামুটি মানে আমরা দেখি এগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট। এই আকার, তারপর সংগঠন, কর্মযাত্রা, যেমন জীবন পদ্ধতি আছে, তারপরে আছে হচ্ছে ক্লিভেজ, তারপর হচ্ছে ভ্রূণ স্তর, প্রতিসাম্যতা। তো এই জায়গার মধ্যে তুমি মোটামুটি আমি তোমাকে 95% শিওর বলতে পারি, 95 বললে ভুল হবে, আরও বেশি। যেই জায়গা থেকে এই সবগুলো থেকে কখনোই সিকিউ আসবে না, এই পার্টটা থেকে যেই শ্রেণীবিন্যাসের এই অংশটাই সবচেয়ে লেস ইম্পর্টেন্ট বলতে গেলে। যে নন কোয়ার্টারের যে বৈশিষ্ট্যগুলো, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে কোয়ার্টারটা পর্বের মধ্যে থেকেও মোটামুটি আসে, কোয়ার্টারটা পর্বের মধ্যে ম্যামিলিয়াটা বেশি আসে, তারপর কিছু আছে যেমন মাছগুলো যেগুলো কনড্রিকটিস, এগুলো থেকে আসে। কিন্তু এই যে পার্টটা, যে শ্রেণীবিন্যাস অধ্যায়ের যে প্রথম পার্টটা, এটা একটু বেশি লেজ ইম্পর্টেন্ট, মানে এটা আসে না বললেই চলে। তারপরও দুইটা পার্ট থেকে খুব বেশি কোশ্চেন আসছে, মানে বিগত সালে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা খুবই বেশি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রতিসাম্যতা আর হচ্ছে সিলুম। এই দুইটার মধ্যেই বেশি সিকিউ আসে। তো আমরা অন্যগুলা, তোমরা যখন আমার ক্লাসটা শেষে অন্যগুলা যে আকার, সংগঠন, কর্মযাত্রা, যেমন সংগঠন কর্মযাত্রা কিছু আছে কোষীয়, মানে কোষীয় পর্যায়ের, মানে এগুলাকে তুমি যখন ডিভাইডেশন করবে, এগুলো মানে পর্যবেক্ষণ করবে, শুধু কোষ পাবা, মানে এখানে কোনো টিস্যু আসে না। আবার কিছু আসে দেখবা যে কোষ, তারপর কোষগুলা একসাথে হয়ে টিস্যু গঠন করছে, তো ওই জায়গার মধ্যে তুমি শুধু কোষ পাবা আর টিস্যু পাবা, কখনোই অঙ্গ পাবা না। আবার কিছু আছে দেখবা যে তুমি টিস্যুর পরে আবার এগুলো অঙ্গতে পরিণত হয়েছে, এগুলাতে আবার তন্ত্র পাবা না। তো এইভাবে ভিত্তি করে কোষীয়, মানে কর্মযাত্রা হিসাবে ভিত্তি, কিছু আছে কোষীয়, কিছু আছে কোষীয় অঙ্গ, আবার কিছু আছে অঙ্গ তন্ত্র, এভাবে আছে। তো এগুলো একটু দেখবা। তারপর জীবন পদ্ধতি আছে, তারপর ক্লিভেসের উপর ভিত্তি করে। ক্লিভেস হচ্ছে যেমন এই যে একটা প্রাণী ভ্রূণ থেকে শুরু করে এটা যখন আস্তে আস্তে ডিভাইডেশন হইতে হইতে, মানে এটা মানে পুরো একটা দেহে গঠন হয়, এই যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ক্লিভেস। এই প্রক্রিয়াটা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম হইতে পারে। মানে ক্লিভেসের যেই, মানে ক্লিভেসটা যে ভ্রূণ স্তর থেকে, মানে ভ্রূণ থেকে প্রাণীটা পুরোপুরি প্রাণীতে পরিণত হচ্ছে, সেটার বিভিন্ন প্রক্রিয়াই হইতে পারে, সেটার উপর ভিত্তি করে ক্লিভেস। এটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা সিকিউ এমসিকিউর জন্য ক্লিভেসটা খুবই ইম্পর্টেন্ট, বাট সিকিউ ক্লিভেস থেকে তোরা বেশি আসে না। ভ্রূণ স্তর কেউ আছে 1 স্তরী, কেউ আছে 2 স্তরী, কেউ আছে 3 স্তরী, সবগুলো প্রাণী, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আজকে যাব হচ্ছে প্রতিসাম্যতা আর সিলুম। এই জায়গা থেকে তুমি কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং খুব বেশি সম্ভাবনা। এই দুইটাকে ভালোভাবে বুঝে পড়তে হবে, এবং এগুলো কখনোই গাইড থেকে মুখস্থ করতে যাবে না। অবশ্যই এগুলো মেইন বই থেকে গিয়ে প্রতিসাম্যতা কী জিনিস সেটা ভালোভাবে বুঝতে হবে প্রথম অবস্থায়, সিলুম কী জিনিস সেটা বুঝতে হবে, প্রতিসাম্যতা কই ধরনের হতে পারে, কীভাবে এটা সিকিউ, মানে প্রতিসাম্য থেকে সিকিউ আসলে কীভাবে আনসার করতে হবে সেটা দেখাই দেবো। অর্থাৎ তাহলে আমরা যে প্রথম পার্টটা মোটামুটি একটা সামারি বলতে গেলে আমরা মানে বুঝে ফেলতে পারছি যে আমাদের শ্রেণীবিন্যাসের যে প্রথম পার্টটা আছে সেটার মধ্যে কী কী আছে। অর্থাৎ শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে, শ্রেণীবিন্যাসের ভিত্তিটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে করা হচ্ছে, এটা মানে রেফারেন্সটা। তারপর কই ধরনের হতে পারে, এগুলো ছাড়াও আরও বইয়ের ভিতরে আছে, একটু দেখে নিবা, বাট এগুলো একটু লিস্ট করছি। এর মধ্যে হচ্ছে সিকিউর জন্য এই দুইটা ইম্পর্টেন্ট। তো আমরা এই দুইটা প্রথম পর্যায়ক্রমিকভাবে প্রথম প্রতিসাম্যতাটা শিখব, তারপরে আমরা সিলুমে চলে যাচ্ছি। ওকে, এখন হচ্ছে একটা কথা বলে রাখি, যেহেতু ক্লাসের মাঝখানে যারা প্রথম অবস্থায় ক্লাসটা করে 2-3 মিনিট ক্লাস করে আর দেখে নেয়, তারা কিন্তু এই কথাটা জানছে না। যারা দেখতেছে তারাই যেন অবশ্যই কিন্তু সাপোর্ট দিলে সাপোর্ট পাবে। বিষয়টা এটা হচ্ছে মনে করো বিপরীত, যে একজনকে সাপোর্ট দিছে, বিপরীতে সাপোর্ট পাবে। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে এখন আমরা তোমাদেরকে ফ্রিতে মোটামুটি কোর্সটা শেষ করব। আমাদের লাভটা কি? আমাদের লাভটা হচ্ছে যে তোমরা যারা অনেকেই ইনবক্সে বলা হয়েছে যে ভাই আমাদের যে অধ্যায়টা রিভিশন আকারে একটু মোটামুটি যে পার্টগুলো একটু গাইডলাইন দেন। তো আমরা আসলে ইন্ডিভিজুয়াল তো আলাদা আলাদা করে গাইডলাইন দেওয়াটা পসিবল হচ্ছে না। তো মূলত আমাদের 7-8 10 জন স্টুডেন্ট আমাদের এখানে অ্যাক্টিভ আছে ভালো, যারা খুব দরকার ক্লাসগুলো বলছে, এদের উদ্দেশ্য করে। আর তোমাদের কাজটা হবে যারা যারা দেখবা তারা কিন্তু বন্ধুদেরকে অবশ্যই আনতে হবে। এখানে যদি তোমরা 7-8 মিলে করে থাকো, এখন 7-8 আসে তো চিরকাল কি গ্রুপ 7-8 দিয়ে চলবে না? গ্রুপ তো বাড়তে হবে। তো এটার জন্য আমরা তোমাদেরকে ফ্রিতে পড়াবো, আর তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে আনবে। অবশ্যই এটাকে আজকের ক্লাসটা দেখার পরই আমরা প্রায় 5-7 দিন বা 10 দিনের, মানে যতটুকু সম্ভব একটু গ্যাপ দিব রুটিনটা আসা পর্যন্ত। এর ভিতরে তোমরা এনশিওর করতে হবে তোমরা কতজন মূলত মানে আমাদের যে কোর্সটা বা আমাদের যে প্ল্যানিংটার মধ্যে কন্টিনিউ করবে। ওইটা করার পরেই কিন্তু আমরা মেসেঞ্জার গ্রুপটা খুলে ফেলবো, কারণ এই ক্লাসগুলো কিন্তু করার পরে তুমি অনেক কিছু বুঝবে না। হয়তো আমি তোমাকে বলছি প্রতিসাম্যতাটা আসবে আর হচ্ছে যে সিলুমটা এটাই আসবে, এর বাহিরে আসবে না। এখন
কারো কারো আবার দরকার লাগতে পারে যে ভাই আমি ক্লিভেজটা বুঝি না, এটা আমার একটু দরকার, তো আমি কিন্তু ক্লাসের ভিতরে কিন্তু ক্লিভেজ নিয়ে আলোচনা করতেছি না, এটা তুমি কোথায় বলবে? এটা কিন্তু ওই মেসেঞ্জার গ্রুপের ভিতরে তুমি কিন্তু এসএমএস দিবে যে ভাই ক্লিভেজটা বুঝি নাই, তখন যার ইন্ডিভিজুয়াল বুঝে নাই তাকে হয় ইনবক্সে ভয়েস দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিব, তারপরও না বুঝলে এক্সট্রা একটা আবার ক্লিভেজের জন্য একটা ভিডিও দিব। কিন্তু কোর্সের মধ্যে কিন্তু ক্লিভেজের কিন্তু কোনো ক্লাস নেই। এই যে কথাগুলো বলবে আমাদের সাথে তোমাদের কনভারসেশনটা হবে কীভাবে? সেটা হবে হচ্ছে মেসেঞ্জার গ্রুপের ভিতরে। তারপর দেখে গেছে একটা ক্লাসের পরে মানে একটা ক্লাস বা দুইটা অধ্যায়ের পরে দেখেছে পরীক্ষা নিব, ওই পরীক্ষার লিঙ্কটা সব কিছু শুধু ওই গ্রুপের ভিতর হবে, আর ক্লাস দেওয়া হবে শুধু এটার ভিতর। তাহলে অবশ্যই তোমাদের এদিকে ক্লাস করার জন্য হচ্ছে ফেসবুক গ্রুপ, এটার মধ্যে সকল বন্ধুদেরকে আনবা, আর পাশাপাশি যারা ইন্টারেস্টেড বলবা গ্রুপে মানে কমেন্ট বক্সে তাদেরকেই আলাদা করে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। ওকে, তাইলে আমরা এখন হচ্ছে ক্লিভেজটা যে হচ্ছে প্রতিসাম্যতাটা, সেই প্রতিসাম্যতার মধ্যে যাচ্ছি। প্রতিসাম্যতা ও সিলুম এর মধ্যে প্রথমটা হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা, এই যে যেমন প্রতিসাম্যতার মধ্যে কিন্তু একটা ওয়ার্ড আছে লাস্টে, দেখো সাম্যতা। বলে না যে আমরা গাহি সাম্যের গান, সাম্য মানে কি? সাম্য কথাটা কিন্তু কবির ভাষায় বলা হয় যে মানে সমান। সাম্যের গান মানে কোনো প্রাণীর মধ্যে বা কোনো মানুষের মধ্যে কোনো ডিভাইডেশন নেই, এটাই তো সাম্যতা। তাহলে যে কোনো ওয়ার্ডের শেষে সাম্য দেওয়া মানে হচ্ছে সেটা সমান বোঝাচ্ছে। তাহলে এই প্রতিসাম্য থেকে কিন্তু বোঝা যাচ্ছে সমান অথবা সদৃশ, এরকম একটা কিন্তু মানে শব্দ আমাদেরকে ইঙ্গিত করতেছে। তাহলে আমরা এখন প্রাণী নিয়ে কাজ করতেছি। এখন ধরো যে কোনো একটা প্রাণী, সে প্রাণীটাকে আমরা আসলে যখন ক্রস সেকশন করতে যাব তখন করতে গেলে সেটাকে আমরা আসলে যে কোনো তলে, ধরো আমাদের অক্ষীয় বা উপক্ষীয় যে কোনো একটা তলের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা প্রাণীকে কতটা সদৃশ অংশে বিভক্ত করতে পারি, সেটা হচ্ছে প্রতিসাম্যতা। মানে একটা যে কোনো একটা প্রাণীকে আমরা এমনভাবে ক্রস সেকশন করব, তার দুই পাশে, যেমন তুমি আমাকে যদি চিন্তা করো, আমাকে এইভাবে ডিভাইডেশন করলে কিন্তু আমার সব কিছু কিন্তু দুই দিকে চলে যাবে। এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা পা, এদিকে একটা পা, এদিকে নাকের এক অংশ, চোখ একটা, মানে তুমি যা কিছু দেখবে আমার অঙ্গের সব কিছু কিন্তু দুইটা ভাগে, মানে একদম সদৃশ, কোনো ডিভাইডেশন করা যাবে না। তো এরকমভাবে আমরা কয়টা মানে একটা প্রাণীকে কীভাবে বিভক্ত করতে পারি সেটা হচ্ছে প্রতিসাম্যতা। তাইলে তোমাকে যদি এখন আমি বলি যে আমাদের তো উদ্দেশ্যটা হচ্ছে ইন্টারমিডিয়েটে কোর্স সিকিউটা আনসার করা, তাই না? এখন ভাই এটা থেকে কীরকম আসবে? তোমাকে একটা বিভিন্ন একটা মনে করো ইতিহাস সাজিয়ে দিবে একটা, এইভাবে বলবে যে নিচের মানে উপরের উদ্দীপকটি যে মানে আমাদের শ্রেণীবিন্যাসের যে ভিত্তিকে নির্দেশ করছে, মানে ওই জায়গার মধ্যে কিছু কথা বলবে, তুমি ডিরেক্টলি মানে যদি তোমার বেসিকটা থাকে তাহলে বুঝে যাবা যে এটা আসলে প্রতিসাম্যতাকে বোঝাচ্ছে। তখন তোমাকে বলবে উপরের যে ভিত্তিটিকে নির্দেশ করতেছে, উদ্দীপক যে ভিত্তিটিকে নির্দেশ করতেছে ওই ভিত্তি সম্পর্কে বর্ণনা করো। মানে তোমাকে এই ভিত্তিটা সম্পর্কে মানে এই ভিত্তিটা সম্পর্কে তুমি একটা নোট করার জন্য তোমাকে বলা হচ্ছে। তখন তুমি আনসারটার ভিতরে সর্বপ্রথম মূল কথাটা লিখবা যে উদ্দীপকের আলোকে বোঝা যায় যে উদ্দীপকটি হচ্ছে শ্রেণীবিন্যাসের অনেকগুলো শ্রেণীবিন্যাসের মধ্যে প্রতিসাম্যতাকে নির্দেশ করছে। নিচে প্রতিসাম্যতা সম্পর্কে বিস্তারিত লেখা হলো। এটা হচ্ছে তোমার প্রথম কথা। এটা লিখেও যদি তুমি চলে আসো তুমি তো এক পাচ্ছ, কারণ তুমি উদ্দীপকটা বুঝে কিন্তু বুঝতে পারছো 14-15টা যে ভিত্তি আছে এর মধ্যে প্রতিসাম্যতাটাকে এখানে বোঝাচ্ছে, এই যে কথাটা বুঝতে পারছো, এটার জন্য কিন্তু তুমি 1 নাম্বার পেয়ে গেছো। এরপরে তুমি যাবো সেকেন্ড স্টেপে যে বর্ণনা। তখন বর্ণনাতে গেলে প্রতিসাম্য থেকে কোশ্চেনটা আসবে, সর্বপ্রথম তোমাকে বলতে হবে যে প্রতিসাম্য জিনিসটা কী, তারপরে তুমি ডিভাইডেশনে যাবা, প্রত্যেকটি আবার যতটুকু সম্ভব তোমার মাথায় আসে ততটুকু লিখবে, একটা উদাহরণ দিবা, একটা বা দুইটা যতটুকু। তাহলে আমি কিন্তু তোমাকে আজকে মনে করো প্রতিসাম্যতা থেকে কোশ্চেন আসছে, তুমি লিখলা যে প্রতিসাম্যতা বোঝাচ্ছে এবং নিচের কোনটি। তখন লেখার পরে তুমি যখন যাবা তখন সর্বপ্রথম প্রতিসাম্যতাটা বুঝবা। এখন যে প্রতিসাম্য যদি হয় তারা হচ্ছে প্রতিসাম্যতা মানে প্রতিসাম্য প্রাণী, আর যে প্রতিসাম্যতা না হয় তখন হচ্ছে অপ্রতিসাম্য। এটা কীভাবে লিখবা যে যদি এইভাবে যে যেসব প্রাণীদের যে কোনো তলে সমান অথবা সদৃশ, আমি কিন্তু মোটামুটি একদম সিকিউর মতো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, সমান অথবা সদৃশ দুই বা অধিক অংশে বিভক্ত করা যায়, তারা হচ্ছে প্রতিসাম্য প্রাণী। এবং যদি বিভক্ত করা না যায়, মানে বিভক্ত করা না যায়, যদি সদৃশ অংশে বিভক্ত করা না যায়, এটা লিখলে আরেকটু হইতে সুন্দর হয়।
এই কথাটা লিখে রাখবা যে যদি লতা পেঁয়াজ লেগে যেতেছে বারবার। আচ্ছা, যদি সদৃশ অংশে বিভক্ত করা না যায় তখন অপ্রতিসাম্য প্রাণী বলা হয়। লেখা খুবই বাজে, কোনো সমস্যা নেই, এখানে লেখার প্রতিযোগিতা হচ্ছে না, একটু বুঝে নিবা, কারণ আমি তো বলে বলে লিখতেছি, তাই না? আর না বুঝলে একটু বুঝে কষ্ট করে বুঝে নিবা। ওকে, তাহলে এখন হচ্ছে প্রথম যদি এই কোশ্চেনটা আসে, সর্বপ্রথম আমার কথা থাকবে হচ্ছে প্রতিসাম্য জিনিসটা মানে কারা প্রতিসাম্য আর কারা অপ্রতিসাম্য, এই কথাটা লিখবা। লিখার পরে এখন কিন্তু এটাই কিন্তু তোমার খাতার মধ্যে লিখলে কিন্তু মোটামুটি অনেকটা পার্ট হয়ে গেছে। প্রথম তুমি মূল কথাটা লিখলা যে প্রতিসাম্য প্রাণী এগুলো, মানে প্রতিসাম্যতা হচ্ছে ভিত্তিটা নিচে ব্যাখ্যা করা হলো, তখন এটা লিখবা। লেখার পরে এখন কই ধরনের প্রতিসাম্য হইতে পারে সেগুলো ইন্ডিভিজুয়াল লিখবা। লেখার পর ওই প্রতিসাম্যতা শুধু সংখ্যাটা তুমি চিত্র আকারে ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। ওই যে ডিভাইডেশনগুলো, এই ডিভাইডেশনগুলো লিখবা, সংজ্ঞাটা যতটুকু সম্ভব হয় লিখবা, এরপর 2টা করে উদাহরণ, এভাবে তুমি 4-5টা লিখবা। মোটামুটি এটা যদি গরুর গতে আসে 3 পাবা, গোড়ার গতে আসলে 4-এর 4ই পাবা, যদি টিচার ভালো হয়, যদি কিপটা না হয় আর কি। আর যদি টিচার খারাপ হয় তাহলে হয়তো 3 দিতে পারে, বাট তুমি এইভাবে লিখতে পারলে টিচার 4ই দিবে আশা করি। তাহলে এখন হচ্ছে প্রতিসাম্যতাটা কই ধরনের হইতে পারে, এটা ডিভাইডেশনটা। এখন আমি সর্বপ্রথম প্রতিসাম্যতার যে ডিভাইডেশনটা সেটা হচ্ছে গুলীয় প্রতিসাম্য প্রাণী, গুলীয় প্রতিসাম্য। তাহলে এইভাবে আমি যেভাবে লিখতেছি এইভাবে কিন্তু পরীক্ষার আসলে কিন্তু এইভাবে সাজিয়ে লিখবে, আর বাহিরে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে গুলীয় প্রতিসাম্য, গুলীয় কথাটার মধ্যে কিন্তু একটা গোল কথা আসতেছে, তাই না? তাহলে অবশ্যই একটা গুলক বা কিছু একটা। এখন গুলীয় প্রতিসাম্য, আমাদের প্রতিসাম্যের সংজ্ঞার মধ্যে আমরা শিখছি যে কি, মানে যে কোনো একটা প্রাণীকে কয়টা সদৃশ অংশে বিভক্ত করা যায়, সেটা হচ্ছে গুলীয়, মানে সেটা হচ্ছে মানে প্রতিসাম্যতা, বা সেটাই মানে সেই বিষয়টা হচ্ছে প্রতিসাম্যতা। এখন গুলীয় প্রতিসাম্য যেসব প্রাণী হবে সেসব প্রাণী একটা গোলকের মতো হবে। কীরকম, মানে গোলকের মতো কীরকম হবে, তোর যে প্রাণীটা হবে সেটা একটা মোটামুটি একটা গোলক। এখন গোলক যদি হয় সেটাকে কিন্তু তুমি ডিভাইডেশন করতে গেলে তো এটা এইভাবে যদি উপর দিকে তাকাও, সেটা কিন্তু তুমি যেই কোনো দিকে, এদিকে করবা 2টা অংশে, এদিকে করবা 2টা অংশে, এদিকে করবা সেম 2টা অংশে, অর্থাৎ এটাকে তুমি যেই কোনো অক্ষ বরাবর একটা গোলককে তুমি যেই কোনো অক্ষ অথবা তলে বিভক্ত করো 2টা সদৃশ অংশ পাবা। এরকম গোলকের মতো যেসব প্রাণীকে তুমি সদৃশ অংশে বিভক্ত করতে পারবে তারাই হচ্ছে গুলীয় প্রতিসাম্য প্রাণী। তো এই জায়গার মধ্যে গোলকের মতো মানে যে কোনো তল, তাহলে আমি এখন সংজ্ঞাটা যদি লিখি, মোটামুটি তোমার কিন্তু চিত্র দেওয়ার কোনো দরকার নাই। গোলীয় প্রতিসাম্য প্রাণী হচ্ছে গোলকের মতো, যেহেতু গোলীয় প্রতিসাম্য প্রাণী তারা গোলকের মতো হবে। তাহলে গোলকের কী বৈশিষ্ট্য, গোলকের বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে যেই কোনো তলে অথবা যেই কোনো অক্ষে সমানভাবে বিভক্ত করা যায়, এটা হচ্ছে গোলকের বৈশিষ্ট্য। ওই প্রাণীটাও সেম গোলকের মতো বৈশিষ্ট্য, এই কারণে এটাকে গোলক মানে গোলীয় প্রতিসাম্য প্রাণী বলা হয়। অর্থাৎ যেসব প্রাণীকে গোলকের নেই যে কোনো, এই কথাটা কিন্তু বলতেই হবে। এই কথাটা না বললে যদি আমি খাতা চাই তাহলে তুমি তোমাকে শুধু যে কোনো অক্ষ বা তলে এই কথাটার জন্য 1 নম্বর কেটে দেওয়া যাবে, কারণ এখানের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটার মূল কথাটা কিন্তু যে কোনো অক্ষ বা তল বোঝাচ্ছে, এটি কিন্তু এই সংজ্ঞাটার মূল কিওয়ার্ড। তাহলে এই কথাটা মিস্টেক দেওয়া যাবে না কোনোভাবেই। যেসব প্রাণীকে গোলকের নেই যে কোনো অক্ষ বা তলে সমান ও সদৃশ অংশে বিভক্ত করা যায়, তাদের গোলীয় প্রতিসাম্য প্রাণী বলে। গোলীয় প্রতিসাম্য এবং হচ্ছে উদাহরণ দিবা অবশ্যই, উদাহরণ হচ্ছে, তাহলে বোঝা গেলে এটা উদাহরণ দেওয়ার পরে কিন্তু গোলীয় প্রতিসাম্য শেষ। এরপরে আর বাড়তি কিছু লিখতে গেলে এটা হচ্ছে বোকামি, আর বাড়তি কিছু লেখার দরকারই নেই। তাহলে উদাহরণ হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে বল বক্স, রেডিও, যে বল বক্স হচ্ছে রেডিওলারিয়া,
যে হেলিওজোয়া, এরা হচ্ছে গুলীয় প্রতিসম প্রাণী। তাহলে আশা করি গুলীয় প্রতিসম প্রাণী আমাদের যে প্রথম প্রতিসাম্যতা জিনিসটা কী সেটা বললাম। তারপর হচ্ছে একটা পার্টের মধ্যে আমরা গেলাম, সেটা হচ্ছে গুলীয় প্রতিসম প্রাণী জিনিসটা কী এবং উদাহরণের মাধ্যমে ক্লোজ। মানে এরপরে আর যাওয়া পাকনামি করার আর কোনো কারণ নেই, কারণ এরপরে কী লিখবে, আর এখানে চিত্রও দেওয়ার কোনো কারণ যদি বলে চিত্রসহ তখন একটা বা দুইটা পার্ট দিতে হবে। এটা আসে না, চিত্রসহ কখনো আসবে না। তাহলে এই তিনটা এখন এটা থেকে কিন্তু মোটামুটি রিটেনের আকারে এটা শিখতেছো, পাশাপাশি কিন্তু একটা এমসিকিউ শিখা হয়ে গেছে। কীরকম, যেগুলো গুলীয় প্রতিসম প্রাণীর উদাহরণ নিচের কোনটি নয়, তখন কিন্তু এই তিনটা দিবে। আর আরেকটা কিন্তু আসমান থেকে আইনা দিবে। ওই আসমান থেকে যেটা আইনা দিবে সেটা এমনভাবে দিবে তিনটার মতো সেম, মানে প্রশ্ন কমন কিন্তু আনসার তোমার কাছে ভিন্ন টাইপের। সেটা একটা উদাহরণ যদি বলি, যে আসলে যে বিশেষ করে মেডিকেল কোশ্চেনগুলো যেভাবে বলে, তুমি কিন্তু তোমার বাবার নাম জানো, কে আছে যে নিজের বাবার নাম জানে না? পৃথিবীতে এরকম মানুষ কমই আছে, মানে অর্থাৎ যারা ইন্টারমিডিয়েটে পড়ে। বাবার নাম তুমি জানো, এখন তোমাকে দেবো মেডিকেল কোশ্চেনের মধ্যে বাবার নামের মধ্যে কনফিউশনে ফেলাই দিব। কীরকম কোশ্চেন, তুমি তোমার বাবার নামে যে সার্টিফিকেটের মধ্যে সারা জীবন লিখছো, এতটা খেয়াল করে হয়তো লিখছো না যে বাবার নামের শেষে মিয়া আছে কিনা নাকি বুইয়া বা এরকম। তোমাকে বলবে যে নিচের কোনটি তোমার বাবার নাম। এখন তো প্রশ্ন খুবই কমন, কারণ বাবার নাম তো তুমি জানো, কিন্তু দেখবে যে একটার মধ্যে বলবে মুহাম্মদ কামাল, আরেকটার মধ্যে বলবে শুধু কামাল, আরেকটার মধ্যে বলবে মুহাম্মদ কামাল মিয়া, আরেকটার বলবে শুধু কামাল মিয়া। তখন কিন্তু তুমি কনফিউশন, আসলে আমার আব্বুর আবার এখানে একটা শর্ত আছে যে সার্টিফিকেটের মতো মিলতে হবে, শুধু কামাল বললে হবে না। তখন কিন্তু তুমি কনফিউশন যে আসলে কি মুহাম্মদ ছিল নাকি ছিল না, এটা সবাই কনফিউশন বোঝে। অর্থাৎ বোঝা গেল তো এমনভাবে এমসিকিউ আসবে তোমার বাবার নামের মধ্যে তোমাকে কনফিউশন ফেলাই দিছে, আর এটা তো একটা পড়ারই বিষয়। তাহলে এইভাবে পড়ার সময় এগুলো খুবই সতর্ক হয়ে পড়বা। তোমার এটা এখন সোজা লাগতেছে, বাট পরবর্তীতে কোশ্চেনে যখন অপশানে দেখবা যে সবগুলাকে আল্লাহ দিলে তোমার কাছে একরকমই লাগবে, ভিন্ন লাগার কোনো কারণে, কারণ ওরা এইভাবেই দিবে যেন ভিন্ন না লাগে, একদম কনফিউশনে ফেলাই দিবে। একটু সতর্ক হয়ে পড়বা। তারপরে আমরা যে ডিভাইডেশনটার মধ্যে যাব, প্রথম ডিভাইডেশনটা আশা করি বুঝতে পারছো। না বুঝলে তো অবশ্যই যে মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড না হলে তুমি ক্লাস দেখবা কিন্তু আমার সাথে কোনো ইন্টারকানেকশন থাকবে না। অবশ্যই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রতিসাম্যতা কী জিনিস এটা শিখলাম। তারপরে প্রতিসাম্যতার ডিভাইডেশনের মধ্যে একটা জিনিস শিখলাম। এখন যাব হচ্ছে ওরিও প্রতিসাম্য। 2 নম্বর স্টেপটা, মানে 2 নম্বর যে ডিভাইডেশনটা হচ্ছে ওরিও। দেখতো কত মিনিট হয়েছে ক্লাস। আমরা তো মনে করো এত বেশি ভিডিও ক্যামেরাম্যান নাই যে দাঁড়াই থাকবে, আমরা নিজেদের মধ্যে ক্লাস করাই নিজেদের মধ্যে। ওকে, বেশি লেন্দি আর করবো না ক্লাস, ছোটো মানুষ তো এত বেশি ক্লাস লেন্দি দেখবে কিনা মনে হয় না। যারা দেখতেছো তারা আশা করি ভালো কিছু শিখতে পারবা। একটু দেখো, ছোটো মানুষ হইলেও একটু